নেমে জোর করে তাদের দাবি দেওয়ার আদায় করার চেষ্টা করে। কেউ মবক্রেসি, কেউ রাস্তায় দিনের পর দিন এটা করে যাচ্ছে। তাহলে আমাদের গুণগত পরিবর্তন কি হলো? এটা কি গণতান্ত্রিক? আপনার দাবি না মানলে আপনাকে রাস্তায় যেতে হবে। আপনার দাবি থাকলে তো আপনি জনগণের কাছে নিয়ে যাবেন আগামী নির্বাচনে। আপনার ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের কাছে যেতে হবে তো আপনাকে। আপনার বিএনপিটা আপনার দাবি মানার কেউ না, কিংবা এই 42 জন আপনার দাবি মানার কেউ না। দাবি মানতে হলে বাংলাদেশের মানুষকে মানতে হবে। আপনি জনগণের কাছে যেতে হবে তো। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্রের স্পিরিটের মধ্যে যদি থাকতে চান, আপনার দাবি আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নিয়ে পাশ করতে হবে। আপনি জোর করে তো পাশ করতে পারেন, রাস্তা দখল করতে পারবেন না, মবক্রেসি দিয়ে পারবেন। আজকে যদি তার বিপরীতে অন্য দল যদি রাস্তায় নামে, তাহলে কি বাংলাদেশে কি আবার সাংঘর্ষিক রাজনীতি হবে না? আবার প্রতিহিংসার রাজনীতি হবে না? এটা কি বাংলাদেশের মানুষ চায়? বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, ইনশাআল্লাহ সবচেয়ে জনপ্রিয় দল। আজকে যদি বিএনপি রাস্তায় নামে, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? কিন্তু বিএনপি তো সেটা নামবে না, কারণ আমাদের জনগণের কাছে দায়বদ্ধতা আছে তো, আমাদের জনগণের কাছে জবাবদিহিতা আছে তো। আমরা জনগণের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে স্থিতিশীল রাখতে চাই, শান্তিপূর্ণ রাখতে চাই। এবং আমার যদি কিছু করার থাকে, আমি জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। জনগণের মতামত নিয়ে, ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে। আমি চাইলে তো জোর করে এটা করতে পারবো না, আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু এই কাজটা তো হচ্ছে। কিন্তু আমি তাদের প্রতি অনুরোধ করছি, বাংলাদেশে এই পুনরাবৃত্তি, এই সেই প্রতিহিংসার রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, মুখোমুখি রাজনীতিতে দেশটাকে আপনারা নিয়ে যাবে না। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের কাছে যান, সোজা কথা। দ্বিতীয় কথাটা আমি যেটা বলে শেষ করবো, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকে বলে ফেলেছেন এই সমস্ত কথাগুলো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এখন নির্বাচন সামনে, তাহলে এখন আমরা সবাই কি চাই? আমার ভোটটা যাতে নিরাপদ থাকে, আমার ইচ্ছার প্রতিনিধিত্ব, আমার ইচ্ছার প্রতিফলন হবে, ইচ্ছার প্রতিফলন হবে আমার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, আমার ভোটের মাধ্যমে আমি কাকে চাই, তাদেরকে চাই। তাহলে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্ন এখানে চলে আসে। যে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য 17 বছর যুদ্ধ করলাম, জীবন দিলাম, আমাদের লোকজন জেল, জুলুম, নির্যাতন, গুম, খুন শিকার, কি জন্য? একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের। আমরা কি জন্য 16-17 বছর দাবিটা কি ছিল? একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে, তাই না? হাসিনার ভোট চুরির প্রকল্প থেকে বের হয়ে, আমি এটার নাম দিয়েছিলাম প্রকল্প, ভোট চুরির একটা প্রকল্প, প্রজেক্ট। আপনাদের মনে আছে? আমার বক্তৃতা আমি সবসময় বলতাম ভোট চুরির প্রজেক্ট। তো ভোট চুরির প্রজেক্ট প্রকল্প থেকে বের হয়ে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আমরা সকলের দাবি। তো সামনে নির্বাচনকে রেখে যে কথাটা আমি বলতে চাই, যদি আজকে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে কিন্তু নির্বাচন হবে, কিন্তু তাহলে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যারা দেশ পরিচালনা করছেন, তাদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন উঠে, তারা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? তাহলে এরাই, অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন পরিচালনা করেন, তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয়,
তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং যাদের ব্যাপারে প্রশ্ন উঠছে তাদেরকে যদি নির্বাচন করতে চায় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ক্লিয়ারলি প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের দাবিটার উদ্দেশ্যই ছিল এইটা, কিন্তু যে তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন সময়ে যে একটি তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য চরিত্র কি হবে এটা কিন্তু সংবিধানে লিখিত ছিল। কতজন আপনার কি বলে উপদেষ্টা থাকবে, প্রধান উপদেষ্টা থাকবে, কতজন উপদেষ্টা থাকবে সংখ্যা আছে। এই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নিরপেক্ষভাবে দেশ পরিচালিত করবে